সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি এর আগে দুটি ক্লাস নিয়েছি, উদ্বোধনী ক্লাস নিয়েছি, তারপরে আরেকটি ক্লাস নিয়েছি সোনার তরী কবিতার উপর। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সোনার তরী কবিতার উপর দ্বিতীয় ক্লাসটি নিব। তোমরা ইতিমধ্যে আশা করি ক্লাসগুলো দেখেছো এবং তোমরা তোমাদের বই পুস্তকগুলো কিনেছো। যেহেতু সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে তোমরা অবগত আছো এবং আমরা বাংলা বিভাগ থেকে আমাদের যে বাংলা ক্লাসগুলো সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। গল্প, কবিতা, উপন্যাস, নাটক ক্লাসগুলো হচ্ছে। আশা করি তোমরা সেগুলো দেখছো। আমাদের এই আজকের ক্লাসে তোমরা যে বিষয়গুলো জানবে, কারণ আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের যে স্বাভাবিক ক্লাস বা শ্রেণী কার্যক্রম হওয়ার কথা ছিল সেটা সম্ভব হচ্ছে না। তাই আমরা করোনাকালীন পাঠদানে আমরা যুক্ত হয়েছি অনলাইনের মাধ্যমে, ভার্চুয়ালভাবে আমরা ক্লাসগুলো নিচ্ছি। আশা করি এতে তোমাদের কিছু না কিছু উপকার হচ্ছে এবং তোমরা তখনই উপকৃত হবে যখন ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াশোনাটা করবে এবং ক্লাসের সাথে মিলিয়ে তোমরা তোমাদের প্রতিদিনের পড়াটা শেষ করবে। তোমরা জানো এই করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারি নির্দেশনা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে এবং আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের পরামর্শক্রমে আমরা বাংলা বিভাগ থেকে আমাদের বাংলা বিভাগের জন্য যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বাংলা বিভাগের অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এবং তোমাদের একটি কথা বলবো, তোমরা ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে তোমরা এই করোনাকে মোকাবেলা করো। আর স্বাস্থ্য সুরক্ষায় তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই বাংলা সাহিত্যে গল্প, কবিতা, নাটক, উপন্যাস পাঠ্য রয়েছে। আমরা সেগুলো আমাদের বিভাগের 4 জন শিক্ষকবৃন্দর মধ্যে বিভাজন করে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। আজকে তার ধারাবাহিকতায় তোমাদের সাথে আলোচনা হবে কবিতা নিয়ে। তোমাদের সাথে আমি আছেন আনোয়ারুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি তোমাদের সাথে এর আগে সোনার তরী কবিতার মূল ভাব, সোনার তরী কবিতার যে কবি রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা বা রূপক কবিতা, এই সকল বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কবিতায় প্রবেশ করব এবং কবিতার লাইন ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোনার তরী, অর্থাৎ সোনার তরীর মতো একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে সোনার তরী, মাঝি, নদীর স্রোত, এইগুলো আমাদের ঘুরে ফিরে আসবে এই কবিতায় এবং আমরা দেখব যে সোনার তরী কবিতায় এই শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো, সোনার তরী কবিতা পাঠ সম্পর্কে জানবো এবং সোনার তরী কবিতার লাইনের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং এখানে লেখক যে জীবন দর্শন বা আমরা আগে বলেছিলাম রূপক কবিতা হলে সাধারণ অর্থ থাকবে এবং অন্তর্নিহিত অর্থ থাকবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা জানো সোনার তরী এটি একটি কাব্যগ্রন্থ, অর্থাৎ কাব্যগ্রন্থের নাম কবিতা। যে কবিতার নামে কাব্যগ্রন্থের নাম, সেই কবিতাকে নাম কবিতা বলা হয় এবং এটার যদি আমরা ছন্দ দেখি, যে কবিতাটি সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং 8 মাত্রার মাত্রাবৃত্ত, অর্থাৎ পূর্ণ পর্বে 8 মাত্রা এবং অপূর্ণ পর্ব
5 মাত্রা। এবং কবিতাটিকে দেখে অনেক সময় আমাদের অক্ষরবৃত্ত মনে হতে পারে, কিন্তু শেষ স্তবকের শূন্য শব্দটি যদি আমরা গভীরভাবে বা ছন্দ বিশ্লেষণের ধারায় বিশ্লেষণ করে দেখব যে এটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। শূন্য মাত্রাবৃত্তে 3 মাত্রা এবং অক্ষরবৃত্তে 2 মাত্রা, সেই হিসাবে অক্ষরবৃত্ত হলে 1 মাত্রা কম পড়তে। এই বিষয়টা আমরা মাথায় রাখবো, কারণ তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে এই বিষয়গুলো আসতে পারে যে শূন্য কবিতা কয় মাত্রা, অথবা এই কবিতাটি কোন ছন্দে রচিত, এর মাত্রা বিন্যাসটা কি, এই জাতীয় প্রশ্ন হতে পারে। আশা করি তোমরা এই বিষয়টি মনে রাখবে, এবং তাহলে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করতে সমস্যা হবে না। তারপর আমরা দেখব যে এই সোনার তরী কবিতা, আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে বা মৃত্যুকে বা মহাকালে হারিয়ে যাওয়া এড়াতে পারে না। অর্থাৎ আমরা মৃত্যুকে এড়াতে পারি না, মহাকালের স্রোতে আমরা সবাই হারিয়ে যাব, প্রত্যেক ব্যক্তি মানুষ হারিয়ে যাবে, কিন্তু শুধু টিকে থাকবে তার সৃষ্টি সোনার ফসল বা তার কর্ম। অর্থাৎ মানুষ স্মরণীয় হয়ে থাকে তার সৃষ্টির মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, কারণ মানুষ কেউ মনে রাখে না, মনে রাখে তার সৃষ্টিকর্মকে। অর্থাৎ আমরা আগে জানি যে আমরা বাপসম্ভব কীর্তিমানের মৃত্যু নেই, অর্থাৎ যারা কীর্তিমান ভালো বা মহৎ কাজগুলো করে যান তারা সবসময় কি মহাকালে হারিয়ে যান না, তারা মহাকালের স্রোতের মধ্যেও তারা কি আজীবন অনন্তকাল বেঁচে থাকেন। এবং এই সোনার তরী কবিতায় যদি আমরা দেখি যে সোনার তরী কবিতার যদি আমরা চিত্রকল্পগুলো দেখি বা প্রেক্ষাপট আমরা বিবেচনা করি, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে এখানে এই সোনার তরী কবিতার যে সময়কালটা সেটা বর্ষাকাল, এবং জায়গাটা এমন একটি দ্বীপ বা নদীর কাছাকাছি অঞ্চল, অর্থাৎ চারদিকে প্রচণ্ড স্রোত। এবং এই ঘটনা যদি আমরা দেখি বা কবিতার যে বিষয়টা সেটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে একজন কৃষক তার সোনালী ধান নিয়ে বসে আছে, তার সমগ্র উৎপাদন এই ধানটুকু। অর্থাৎ আমরা অন্য অর্থ বলতে পারি একজন মানুষের সৃষ্টির সমগ্র ফসল নিয়ে তিনি বসে আছেন, সৃষ্টি কর্ম নিয়ে তিনি বসে আছেন। ধানটুকু তীরে বা মূলে ভূখণ্ড নিয়ে যাওয়ার জন্য নৌকা দরকার, অর্থাৎ এই ধানগুলো নদী পার করার জন্য, অর্থাৎ বাড়িতে নেওয়ার জন্য বা আমাদের মাটিতে বা আমাদের আঙ্গিনায় নিয়ে আসার জন্য একটা নৌকা দরকার, কিন্তু সেই চাষি কিন্তু কি নৌকা নেই, সে অপেক্ষা করছে নৌকার জন্য, সেই নৌকার জন্য প্রতীক্ষারত আছে, অপেক্ষা করছে কখন কোনো মাঝি আসবে, মাঝি এসে তার এই সোনার ধানগুলো নিয়ে যাবে। এমনই সময় এক বেপরা মাঝি তার সোনালী নৌকা নিয়ে আসে, অর্থাৎ যার জন্য মাঝি কৃষক অপেক্ষা করছিলেন তার ক্ষেতের মধ্যে। তারপর মাঝি আসে, অর্থাৎ এখানে আমরা আরও কিছু চিত্র দেখব যে মাঝি সমস্ত ফসল নিয়ে যাওয়ার অনুরোধ জানায় কৃষক, অর্থাৎ আমরা দেখব যে মাঝি সেখানে তার সোনার ধানগুলো নিয়ে যায়, কিন্তু যে কৃষক এত কষ্ট করে ফসল ফলালেন, অর্থাৎ যিনি স্রষ্টা, তার কিন্তু জায়গা হচ্ছে না, তিনি একাকিত্বই থেকে যাচ্ছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন। আমরা এই একাকিত্বটাও দেখতে পাবো। কৃষকের একাকিত্ব মানেই কিন্তু এখানে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একাকিত্ব আমরা দেখতে পাবো। অর্থাৎ কৃষকের অনুনয়, বিনয়, অনুরোধ, বারবার আমরা কবিতার মধ্যে এই কৃষকের অনুরোধের চিত্র আমরা দেখতে পাবো। অনুরোধের ফলে মাঝি ধান নিয়ে যেতে রাজি হয়, কিন্তু সেই ছোট্ট নৌকায় মাঝির জায়গা হয় না, যে কথা আগেই বলেছিলাম। অর্থাৎ স্রষ্টা কবির কিন্তু জায়গা হচ্ছে না, তার ফসল তীরে পৌঁছালেও তীরে পৌঁছাতে পারে না ব্যক্তি কৃষক নিজে, অর্থাৎ তাকে সেই একাকিত্ব থেকে যেতে হয়। এখানেও আমরা দর্শন দেখতে পাবো যে আসলে ব্যক্তি মহাকালের স্রোতে হারিয়ে যান, এবং কিন্তু তার যে সৃষ্টি, অর্থাৎ এই যে মাঝি সোনার ধানগুলো নিয়ে গেলেন, এগুলো আমরা সৃষ্টিকর্ম, অর্থাৎ একজন কৃষক খুব কষ্ট করে ফসলগুলো ফলায়, সেই ফসলগুলো নিয়ে গেছে, কিন্তু কৃষক যিনি কষ্ট করে বা ফসলগুলো ফলালেন, যিনি স্রষ্টা, তার কিন্তু জায়গা এই ছোট্ট নৌকাটির মধ্যে হয়নি। অর্থাৎ আমরা এই কবিতায় দেখব যে সোনার দান শব্দটি ব্যবহৃত হয়েছে 2 বার, এবং কবিতায় সোনার তরী শব্দটি ব্যবহৃত হয়েছে 1 বার। এই জাতীয় প্রশ্ন তোমরা পাবে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অথবা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এদের এই জাতীয় প্রশ্ন হতে পারে। এখন আমরা দেখব আমরা এই কবিতাটির যে তরীর মাঝি মহাকালের প্রতীক, যে কথা বলছিলাম যে মহাকালের স্রোতে হারিয়ে যায়, অর্থাৎ মহাকালের প্রতীক হলো তরীর মাঝি, এবং বাঁকা জল কাল স্রোতের প্রতীক, অর্থাৎ সময়ের প্রতীক। এই চিত্রগুলো আমরা দেখব এই কবিতার মধ্যে।
এখন আমরা এই সোনার তরী কবিতাটি একটু আবৃত্তি শুনবো, তারপর আমরা কবিতায় প্রবেশ করব। একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে আমরা কবিতাটি শুনলাম এবং আসাদুজ্জামান নূরের যে আবৃত্তি, সেই আবৃত্তিটি আমরা শুনলাম এবং পরবর্তীতে আমরা কবিতার যে ইগুলো আছে সেখানে আমরা কিছু বিষয় খেয়াল করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আমি যে কথাটি বলছিলাম তোমাদের, যে সাধারণ অর্থে এবং অন্তর্নিহিত কিছু চিত্র আমরা এখানে দেখতে পাবো। সাধারণ অর্থ এইখানে যে আমরা যদি লাইনগুলো দেখি, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি অরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খোরো দ্বারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। অর্থাৎ এখানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটা হলো বর্ষণমুখর দিন, অর্থাৎ আকাশ মেঘে ঢাকা, ঘন বরষা। অর্থাৎ এখানে নদীর ক্ষিপ্র গতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কুলে একা বসে আছেন। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খোরো দ্বারা খর পরশা। অর্থাৎ এই খর পরশা দিয়ে আমরা নদীর ক্ষিপ্র গতির চিত্র আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে আমরা কবিতার চিত্রকল্পে ধান ক্ষেত, চারপাশে প্রবল স্রোতের বিস্তার, সোনার ধান নিয়ে কৃষকের একা, অবলীলা তরি বিয়া আসা মাঝি ইত্যাদি চিত্র আমরা দেখতে পাই। অর্থাৎ কৃষক তার ধান কাটতে কাটতে বর্ষা শুরু হয়ে যায়, খড়ের মতো ধারালো স্রোত বয়ে যায়। কৃষক তার বোঝা বোঝা বা আটি আটি ধান নিয়ে কুলে বসে থাকে। অর্থাৎ শানিত বর্ষার মতো সেই জলের ধারা দেখে কৃষক কিন্তু ভীত, অর্থাৎ সোনার ফসল নিয়ে সেখান থেকে ফিরে আসার বর্ষা সে পাচ্ছেন। অর্থাৎ কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ এখানে আমরা দেখব যে কৃষক যে সেই ধানগুলো নিয়ে ফিরবেন সেই আশা তিনি ব্যক্ত করতে পারছে না, একটা অনিশ্চয়তা আমরা দেখতে পাবো। অর্থাৎ চাষি নদীর পাড়ে বসে আছে, নিসর্গের বিবরণ দিচ্ছেন এবং কবি এখানে নিসর্গের বিবরণ দিচ্ছেন, সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। আমরা দেখব যে
দ্বীপগত বা নদী পাড়ের অঞ্চলের নদী পাড়ের নদীর তীরে বর্ণনা দিচ্ছেন। অর্থাৎ আমরা এখানে দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে পদ্মা নদী বা পদ্মা পাড়ের চিত্র আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো, ছোট গল্পে দেখতে পাবো, কবিতায় দেখতে পাবো। তারই চিত্র কিন্তু আমরা এই সোনার তরী কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখব যে আমরা যদি দেখি সাধারণত এখানে শেষ পর্যন্ত মাঝি আসবে, মাঝির নির্লিপ্ত আগমন আমরা দেখতে পাই। মাঝি কিন্তু সব নীরবে সে ফসলগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু কৃষককে কিন্তু তিনি নিয়ে যাওয়ার কোনো আগ্রহ মাঝির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ চাষি বা কৃষক মাঝিকে সমস্ত ফসল নেবার অনুরোধ করছে। আমরা এই কবিতা জুড়ে বারবারই দেখব যে যাহা খুশি নিয়ে যাও, অর্থাৎ বারবার আমরা কৃষককে দেখব যে এই তার সোনার ফসল নিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। মাঝি তার নৌকায় চাষি সমস্ত ফসল নিচ্ছে, কিন্তু আমরা দেখব যে কৃষক কিন্তু একা নদীর পারে হতাশ এবং নিঃসঙ্গ জীবনযাপন করছেন, অর্থাৎ নিঃসঙ্গতায় তিনি ভুগছেন। অর্থাৎ এটা শুধু কৃষকের যে নিঃসঙ্গতা সেটা কিন্তু না, এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই নিঃসঙ্গ চিত্র আমরা দেখব। শুধু কবিতায় নয়, ছোট গল্প অন্যান্য জায়গায় কবির এই নিঃসঙ্গ চিত্র আমরা, একাকিত্বের চিত্র আমরা দেখতে পাবো। এবং এখানে এই কবিতার মধ্যে আমরা গ্রাম বাংলার যে সাধারণ চিত্র সেটা আমরা দেখতে পাই। বর্ষাকালে গ্রামীণ যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কৃষক মাঝির জীবনের যে বৈশিষ্ট্য, যে জীবনধারা, সেটা আমরা কিন্তু অনুমান করতে পারছি। এবং কৃষক জীবনের যে দুর্দশা, দুঃখ, বেদনা, সেগুলো আমরা এখানে গভীরভাবে উপলব্ধি করতে পারি। এবং এখানে আরেকটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে, এখানে মাঝি তার ধানগুলো নিয়ে, কৃষকের ধানগুলো নিয়ে যাচ্ছে। এই মাঝিকে আমরা প্রভু শ্রেণীর প্রতিনিধি হিসাবে ধরতে পারি। কারণ আমরা দেখব প্রভু শ্রেণী বা আমাদের এই সামন্ত সমাজ ব্যবস্থা এক সময় ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও জমিদারি অংশ ছিলেন, জমিদারি দেখার জন্য তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন। এবং এই মাঝি হলো প্রভু শ্রেণীর প্রতিনিধি, অর্থাৎ যারা প্রভু শ্রেণী বা মহাজন, যারা কষ্ট না করেও শুধু তারা ফসলটা ভোগ করে, সুবিধাটা ভোগ করে থাকে, সেই চিত্র কিন্তু আমরা এখানে এটা বলতে পারি যে মাঝি হলো প্রভু শ্রেণীর প্রতিনিধি। এবং যদি আমরা সেটাকে অন্তর্নিহিত চিত্রের দিকে আমরা খেয়াল করি, এতক্ষণ সাধারণ চিত্রের কথা বললাম। যেহেতু রূপক কবিতা আমরা জানি, সোনার তরী কবিতাটি রূপক কবিতা, এর দুইটা অর্থ আছে, একটা সাধারণ অর্থ এবং অন্তর্নিহিত অর্থ। এবং এখানে আমরা যদি দেখি এই সোনার তরী কবিতায় চাষি কবি নিজে, অর্থাৎ কৃষক রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, অর্থাৎ কবিতার সৃষ্টি বিদেশের মাটিতে পৌঁছে দিতে যাচ্ছেন। অর্থাৎ যেহেতু প্রত্যেক স্রষ্টারই থাকে তার খ্যাতি পাওয়ার, অর্থাৎ শুধু নিজের দেশের গণ্ডির মধ্যে নেই, তিনি বাহিরেও চাচ্ছেন যে তার সৃষ্টিকর্মগুলো ছড়িয়ে পড়ুক। এই জন্য বলা হচ্ছে কবিতার সৃষ্টি বিদেশের মাটিতে পৌঁছে দিতে চাচ্ছেন। এবং এখানে আমরা মাঝিকে আবার বলতে পারি কবি মানস বা কাব্যলক্ষ্মী হিসাবেও কিন্তু আমরা চিন্তা করতে পারি। এখানে বারবারই বলছিলাম যে আমি এই সোনার তরী কবিতায় কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ এখানে মাঝির, কৃষকের কোনো ভরসা নাই যে এই সোনার ধানগুলো তিনি নিয়ে পৌঁছতে পারবেন, অর্থাৎ কোনো ধরনের জঞ্জাট ছাড়া, ঝামেলা ছাড়া নির্বিঘ্নে পৌঁছতে পারবেন, সেই ভরসা কিন্তু কৃষক পাচ্ছে না। আমাদের বাংলার কৃষকদের চিত্র কিন্তু একই অবস্থা। তারা এত কষ্ট করে রোদ বৃষ্টি সহ্য করে ফসল ফলান, কিন্তু সেটা আমাদের সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে বা দুর্যোগের সময় দেখা যায় আমাদের বাংলাদেশে দুর্যোগ লেগেই থাকে, সেই সোনার ধানগুলো নিয়ে তারা পুষতে পারবেন কিনা সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে বলা হচ্ছে একখানি ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ একা একেলা এই শব্দটি এই কবিতায় এসেছে। এবং এর মধ্যে দিয়ে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বা এই কবিতার যে চাষি বা কৃষক তার নিঃসঙ্গ চেতনা আমরা দেখতে পাই। এবং যে কথা বলছিলাম যে মাঝি নির্লিপ্ত, মাঝি বলছে না যে আমি এত ধান নিব না, অর্থাৎ আমি তোমাকেই নিব, এই জাতীয় কথা কিন্তু আমরা দেখতে পাই না এই কবিতার মধ্যে। এবং এটাই কিন্তু আমাদের বাস্তবতা, এটাই চরম সত্য। কারণ সবাই সৃষ্টিকে নিতে চায়, স্রষ্টাকে বহন করতে কেউ রাজি না। অর্থাৎ এই স্রষ্টা কালের স্রোতে হারিয়ে যায়, কিন্তু তার সৃষ্টি কিন্তু চিরকালীন, অর্থাৎ বেঁচে থাকে মানুষের হৃদয়ে, সমাজে, রাষ্ট্রে, সেটা যুগ যুগ ধরে বেঁচে থাকে। মাঝি নীরব, অর্থাৎ যে কথা বলছিলাম, মাঝি নীরব। এবং এই মাঝি কিন্তু
কবির বা কৃষকের পরিচিত, এবং আমরা এই কবিতা দেখব, দেখে যেন মনে হয় চিনি উহারে, এই লাইন কিন্তু আমরা দেখতে পাই। এবং চাষিকে না নিয়ে মাঝি যে কাজটি করেছেন, সারা জীবনের ফসল নিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ যে ফসল ফলানোর সময় ফসল জমি চাষ, বীজ বোনা, বীজ বপন করা, সার দেওয়া, পানি দেওয়া এবং সমস্ত কিছু কষ্ট করে যখন কৃষক বা চাষি ফসল ফলাচ্ছেন, সেই সারা জীবনের বা একটা সময়ের যে ফসলগুলো, সৃষ্টিগুলো, সেগুলো মাঝি নীরবে নির্লিপ্তভাবে নিয়ে যাচ্ছেন। এখন যদি বলা হয় যে মাঝিটাকে, মাঝিকে আমি আগে বলেছিলাম যে মহাকালের দূত। মহাকাল তাহলে কি? এবং এই মহাকাল হিসাবে মাঝি আমরা দেখব যে পরিচিত, এবং সকলেই মাঝির অস্তিত্ব অনুভব করতে পারে। অর্থাৎ আমাদের এই মহাকাল যে সময় খণ্ড সময় দিয়ে কিন্তু আমরা মহাকালের দিকে ধাবিত হচ্ছি, আমরা এই সময় খণ্ড সময়কে কিন্তু আমরা অনুভব করতে পারি। এবং দেখব যে মহাকালের গতি, অর্থাৎ এই মহাকালের গতির প্রতিও আমরা উদাসীন, নিরবিচ্ছিন্ন, কোনো কিছুর দ্বারা প্রভাবিত। অর্থাৎ আমাদের যে মহাকালের গতি, এই গতি কিন্তু রোধ করা সম্ভব নয়, নিরবিচ্ছিন্ন, কারো দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারো দ্বারা প্রভাবিত করাও সম্ভব নয়। অর্থাৎ মহাকাল, দেশকাল, অতীত, রবীন্দ্রনাথ চেয়েছেন যে তার সমস্ত সৃষ্টিগুলো কালজয়ী হয়ে উঠুক। এর কারণ আমরা এই কবিতার মধ্যে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছেন। এবং একটা জিনিস আমরা মনে করতে পারি, যখন একজন লেখক একটা সময় লিখেন, তিনি তার সময়টাকে শুধু ওই সময়টাকে ধারণ করেন না, তিনি ভবিষ্যৎ সময়টা ধারণ করেন। তারা সমাজের দর্পণ তারা অনেক দূর পর্যন্ত কবি সাহিত্যিকরা দেখতে পান। সেই জন্য দেখা যায় যে এই কবি সাহিত্যিকের লেখাগুলো সমকালে পরিচিতি না পেলেও, খ্যাতি না পেলেও, একটা সময় পরে আমরা কিন্তু তাদের খ্যাতি দেখতে পাই। জীবনানন্দ দাশের কথা যদি আমরা বলি, তিনি বেঁচে থাকতে তার কোনো কাব্যগ্রন্থ স্বীকৃতি পায়নি, বা তার মারা যাওয়ার পর কিন্তু তিনি অনেক বিখ্যাত হয়েছেন। অর্থাৎ আমরা সমকালে সেটা উপলব্ধি করতে পারি না, কিন্তু অনেক সময়ের ব্যবধানে সেটা আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারি। তখনই আমরা ওই স্রষ্টাকে আমরা মূল্যায়ন করতে দেখি এবং তার সৃষ্টিকে মূল্যায়ন করতে পারি। অর্থাৎ এখানে আমরা আরেকটা জিনিস যদি আমরা বলি, যে মহাকাল রবীন্দ্রনাথের সকল সৃষ্টি নিতে চাইলেন, আমরা শেষের দিকে দেখব যে সকল সৃষ্টি, অর্থাৎ মাঝি সকল সৃষ্টি নিতে চাচ্ছেন, কিন্তু স্রষ্টা রবীন্দ্রনাথকে নেওয়া সম্ভব হয়নি। কারণ মানুষ অমর হয় তার কাজে, তার সৃষ্টিতে। যে কথা বারবারই বলছিলাম, যে স্রষ্টার চেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি, অর্থাৎ এই স্রষ্টা কিন্তু এখানে মানুষ বা কবি সাহিত্যিক, তারা অমর হয়ে থাকে তার কাজে এবং সৃষ্টিতে। এবং এই নদীকে আমরা যদি বলি, নদী খণ্ডকাল প্রবাহ, অর্থাৎ খণ্ড প্রবাহ সময়কাল থেকে কিন্তু আমরা মহাকালের দিকে ধাবিত হচ্ছে। এবং আমরা এই কবিতায় একটা জায়গায় যেয়ে দেখব যে রবীন্দ্রনাথ একাকিত্বতা, আমি আগেই বলেছি তিনি একেলা, আমি একেলা, একা, এই জাতীয় শব্দ আমরা পেয়েছি। তার লেখা যে কথা বলছিলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের তার সময় লেখা কিন্তু জনপ্রিয়তা পায়নি, বরঞ্চ সমালোচিত হয়েছে, এবং এতে তিনি কষ্ট পেয়েছেন। এবং আমরা দেখব যে অনেক কাল পরে তিনি সেই খ্যাতি পেয়েছেন, এবং যে কথা বলছিলাম যে তার সৃষ্টিকে বিদেশে পৌঁছাতে চেয়েছেন। সৃষ্টি, কারণ এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সৃষ্টি ছাড়া আমি লুপ্ত। অর্থাৎ সৃষ্টি যদি না থাকে, সেখানে আমিত্ব আর থাকবে না, তাহলে আমিত্ব কি হয়ে যাবে? লুপ্ত হয়ে যাবে। এবং আমরা যদি দেখি যে এই সোনার তরী কবিতায় আমরা এই সোনার চেতনাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রাচীন যুগের সাহিত্য চর্যাপদ থেকে নিয়েছেন। সেখানে চর্যাপদে আমরা দেখব যে সোনা ভরিলি করুণা নাভি, এই জাতীয় কিছু শব্দ আছে। সেখান থেকে আমরা বলতে পারি যে এই সোনা হলো সম্পদ। সেই চর্যাপদ থেকে তিনি এই চেতনাটাও নিয়ে থাকতে পারেন। এখন যদি আমরা দেখি পরবর্তী অংশে, অর্থাৎ যা বলছিলাম যে এখানে আমরা একটা চিত্রকল্প দেখতে পাচ্ছি, গগনে গরজে মেঘ, অর্থাৎ আকাশে মেঘ গর্জেছে, গণবর্ষা, অর্থাৎ বর্ষাকাল। কৃষক একা বসে আছেন, অর্থাৎ চাষি একা বসে আছেন, তার যে ধান সেগুলো খুরের ধারের মতো নদীতে হয়তো ভেসে যেতে পারে, এজন্য তিনি
চিন্তিত ছিলেন সেই চিত্র আমরা দেখতে পাই। অর্থাৎ ধান কাটা হয়ে গেছে, অর্থাৎ যখন শুরু করেছিলেন কাটা, ধান কাটা শুরু করেছেন তখন আকাশ ভালো ছিল, কিন্তু কাটা শেষ হতে না হতেই কি হয়েছে, বর্ষাকাল এসেছে। আমরা দেখি যে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো মুহূর্তের মধ্যেই চলে আসে। আমাদের বর্ষাকালেরও কিন্তু তেমনি কোনো নিশ্চয়তা নেই যে কখন বৃষ্টি শুরু হবে। তারপর দেখি যদি আমরা কাটিতে কাটিতে ধান এলো ভরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরে পরে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রবাদ বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই যে কথাটা বলছিলাম যে আমি একেলা, একলা, একা, এই জাতীয় শব্দ কিন্তু আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের নিঃসঙ্গতা প্রকাশ করেছে। এবং আমরা যদি এখানে দেখি যে ছোট দ্বীপের মতো ধানক্ষেতটির চারপাশে ঘূর্ণায়মান স্রোতের যে উদ্যমতা সেটা দেখা যাচ্ছে, যা বলা হচ্ছে যে বাঁকা জল, অর্থাৎ জল কিন্তু বেঁকে বেঁকে যাচ্ছে। নদীর বাঁকা জলস্রোত, যে পাশে যে জমিটুকু সেটা কিন্তু বিলীন হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে, কারণ পানি যদি বেড়ে যায় সেখানে কোনটা ক্ষেত ছিল চাষির কৃষকের সেটা কিন্তু বোঝা মুশকিল। তোমরা যদি হাওর অঞ্চল দেখো সেখানে দেখবে যে শত শত একর পাকা ধান আছে, সেখানে পানি ঢুকে সেই ধানগুলো নষ্ট করে ফেলছে। তেমনি এখানে মানে এই চাষির ছোট ক্ষেত যে কোনো মুহূর্তে কি হতে পারে, বিলীন হয়ে যেতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে। সেখানে চারদিকে অন্ধকার হয়ে আসছে, গাছপালার ছায়ার কালচে রং চোখে পড়ছে, অর্থাৎ যে কথা বলেছে তরু ছায়া মসিমাখা, অর্থাৎ দূরে সেই গ্রামগুলো অন্ধকারচ্ছন্ন, অন্ধকার মনে হচ্ছে, কালো মনে হচ্ছে, দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা, এরকম একটা চিত্রকল্প আমরা যদি খেয়াল করি তাহলে আমরা সহজে এটা উপলব্ধি করতে পারবো যে আসলে এই সোনারতরীর চাষি বা কৃষক কেমন একটা অবস্থায় তিনি অবস্থান করছিলেন। এবং বলা হচ্ছে প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ প্রভাত বেলা গ্রামখানি গণমেঘে ঢাকা পড়েছে, অন্ধকার ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক একা দাঁড়িয়ে আছেন, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ কৃষকের ক্ষেতটাও ছোট এবং কৃষক কি একলা এবং নিঃসঙ্গ, এই জাতীয় চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে দেখো গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। আমি যে কথা বলেছিলাম যে এই মাঝিকে কৃষক কিন্তু চিনেন, তার কাছে পরিচিত মনে হচ্ছে। ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদারে, দেখে যেন মনে হয় চিনি হার। এখানে দেখো এই স্তবকে চিনি হারে দুইবার কিন্তু ব্যবহৃত হচ্ছে। গান গিয়ে মাঝি আসছে, মাঝি নদীতে চলাফেরা করছেন, দেখে যেন মনে হচ্ছে কবি এই মাঝিকে চিনেন বা চাষি মাঝিকে চিনেন, কিন্তু কোন দিকে নাহি চায়, অর্থাৎ এই মাঝি কিন্তু তার দিকে তাকাচ্ছে না, তার গন্তব্য পথে চলে যাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে নদীর ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদার, অর্থাৎ আমরা যদি নদীর ভাঙনের চিত্র দেখে যে ঢেউ আসছে, ঢেউর কারণে কি দুপার ভেঙে যাচ্ছে, দেখে যেন মনে হয় চিনি হারে। কাকে চিনি? এই মাঝিকে যেন কবি চেনেন। অর্থাৎ এমন একটা সময় যখন আশঙ্কায় ফসল নিয়ে যাওয়ার আশঙ্কা, নিয়ে যেতে পারবেন কিনা আশঙ্কা করছেন চাষি, তখনই কিন্তু এই মাঝির আমরা দেখা পাই। অর্থাৎ গান গিয়ে মাঝি তরিবে তার দিকে এগিয়ে আসে এবং অপ্রত্যাশিত সেই মাঝি হিংস্র জলস্রোতে অবলীলা পাড়ি দিয়ে ছোট নৌকা বেয়ে এদিকে আসে, অর্থাৎ ছোট ক্ষেতের দিকে আসে। বরা পালে সে তরি বেয়ে চলে যায়, কোনো দিকে সে ফিরে না তাকায়, তার নৌকার দুধারের ঢেউগুলো নিরুপায় ভেঙে পড়ে, তা দেখে নিঃসঙ্গ কৃষক আশায় বুক বাঁধে, অর্থাৎ সে আনন্দিত হয় যে হয়তো এই ধানগুলো কৃষক এসে মাঝে এসে নিয়ে যাবে। কিন্তু সেই চিত্রটি আমরা দেখব যে এখানেও ধান নিরাপদে নিয়ে যেতে পারবে এবং মাঝি কৃষক নিজেও নিরাপদে তার বাড়িতে ফিরতে পারবে, কিন্তু সেটা দেখব যে এখানেও একটা ট্র্যাজেডি আমরা দেখতে পাই। অর্থাৎ এই দৃশ্য দেখে মাঝিকে আশার চিত্র দেখে কৃষক উদ্বেলিত হয়, অর্থাৎ তার মনে হয় তার মাঝিটি পরিচিত, বারবারই বলছে
দেখে যেন মনে হয় চিনিও হারে, কিন্তু কাছে এসে মাঝি থামে না, নির্বিকারভাবে সে অজানা দূরে দিকে চলে যায়। তখন কৃষক তাকে অনুনয় করে থামতে বলে। অর্থাৎ এরকম মাঝি এসেছে কিন্তু অনেকে থেমেছে, অনেকে কিন্তু এসেছে মনে হচ্ছে যে কৃষকের কাছে আসবে, এই ক্ষেতের কাছে আসবে, কিন্তু অনেকে আসেনি। কিন্তু শেষ বেলায় একজন মাঝি এসেছে এবং তার সোনার দান নিয়ে গেছে, কিন্তু কৃষকের জায়গা সেখানে হয়নি, অর্থাৎ চাষির জায়গা সেই ছোট তরিতে হয়নি, অর্থাৎ সোনার তরিতে জায়গা হয়নি। তারপর আমরা দেখব, বলা হচ্ছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে, যেও যথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ আমি যে কথা বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি যেন বিদেশে তিনি খ্যাতি যেন পান, সেই কথা আমরা দেখতে পেয়েছি যে বিদেশে তিনি পাঠাতে চেয়েছেন, অর্থাৎ তার সৃষ্টিকে তিনি বিদেশে প্রেরণ করতে চেয়েছেন, কিন্তু কিসের জন্য? তার খ্যাতির জন্য সেগুলো বিদেশে যেন পৌঁছানো যায় সেই ব্যবস্থা তিনি চেয়েছিলেন। কিন্তু সেটাও কিন্তু আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশে সেটা পাঠাতে পেরেছিলেন এবং তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ তিনি খ্যাতি অর্জন করেছিলেন। এই জন্য তাকে বলা হয়ে থাকে বিশ্বকবি আমরা হিসাবে পরিচিত পাই। অর্থাৎ তার যে মহাকালের সৃষ্টি, সেই সৃষ্টিগুলো কিন্তু গর্বে কালের স্রোতে হারিয়ে যায়নি, সেই চিত্র আমরা দেখতে পাই। অর্থাৎ যে কথা বলছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি বিদেশের মাটিতে পৌঁছে দিতে চেয়েছেন। এই জন্য বলা হচ্ছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। এবং এখানে বলা হচ্ছে, আমার সৃষ্টিগুলো নিয়ে যাও, যেও যথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। অর্থাৎ তুমি আমার এই সৃষ্টিগুলো নিয়ে যাও, ক্ষণিক হেসে নিয়ে যাও, এবং যেখানে খুশি পারো সেখানে পৌঁছে যাও, যারে খুশি তারে দাও, কিন্তু শুধুই আমার সৃষ্টিগুলো নিয়ে যাও, অর্থাৎ আমার এই সৃষ্টিগুলো বিদেশের মাটিতে পৌঁছে দাও। তাহলে হয়তো কি কবির যে খ্যাতি, সেই খ্যাতিটা অর্জিত হবে, অর্থাৎ আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে সাহিত্যিক, তার পরিচিতি পাবে। এবং সেটা আমরা শেষ পর্যন্ত দেখেছি, সমকালীন হলে না হলে একটু পরে হলে আমরা দেখব যে তিনি সেই খ্যাতিটা অর্জন করতে পেরেছেন এবং নোবেল বাংলা সাহিত্যে, ভারতীয় উপমহাদেশের প্রথম বাংলা সাহিত্যে নোবেল পেয়েছিলেন এবং বিশ্বকবি হিসাবে তিনি সুপরিচিতি পেয়েছিলেন। এই চিত্র আমরা দেখতে পাই। অর্থাৎ নির্বিকার মাঝি, অর্থাৎ যা কথা বলছিলেন নির্লিপ্ত মাঝি, অর্থাৎ নীরব মাঝি, অর্থাৎ নির্বিকার মাঝিকে কৃষক প্রশ্ন করে সে কোথায় কোন বিদেশে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, তার গন্তব্য কোথায়, সেটাও তিনি জিজ্ঞাসা করছেন। মাঝিকে একটিবার তার তরি কুলেতে, অর্থাৎ জমি কৃষকের যে ছোট ক্ষেত, সেই ক্ষেতের পাশে এসে ভিড়ে কি বলছেন, ভিড়িয়ে এসে তুমি এই কৃষক বারবার অনুরোধ করছেন, যে কথা আমি প্রথম দিকে বলছিলাম যে এখানে মাঝিকে কিন্তু কৃষক বারবার অনুরোধ করছেন। কৃষক তাকে কুলে এসে একটু হেসে, অর্থাৎ এই হাসিটাই তৃপ্তি, অর্থাৎ তার সৃষ্টির তৃপ্তি। অর্থাৎ আমরা দেখব যে কোনো সাহিত্যিক যদি খ্যাতি পান বা তার লেখাটা যদি পরিচিতি পায়, তাহলে সেটা কিন্তু লেখকের জন্য আনন্দদায়ক। কারণ একজন লেখক কিন্তু আনন্দ সৃষ্টির জন্য লিখেন, অর্থাৎ আনন্দ দানের জন্য নিজের মনের আনন্দে লিখেন এবং অপরকেও সেটা কিন্তু আনন্দ দান করে থাকেন। সাহিত্য খেলা আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি। অর্থাৎ কৃষক তাকে কুলে এসে একটু হেসে তার সোনার দান নিয়ে যেতে বলে। তারপর তা নিয়ে মাঝি যেখানে খুশি চলে যেতে পারে, যাকে খুশি দিতে পারে, এবং তাতে কৃষকের কিন্তু আপত্তি নেই, তিনি কি কোনো কিছুই বলবেন না। শুধু অর্থাৎ এই নদীর মধ্যে যদি বিলীন যেন না হয়ে যায়, অর্থাৎ সোনার দান যেন যেমন দুতির ভেঙে যাচ্ছে, মাটি চলে যাচ্ছে, সেরকম যেন এই সোনার দানগুলো নদীর গর্ভে হারিয়ে না যায়, তা থেকে রক্ষা করার জন্য বলছেন। অর্থাৎ মাঝি নিজে রক্ষা না, কৃষক নিজে বাঁচতে না পারলে তার সৃষ্টিগুলো যেন বেঁচে থাকে, সেই কল্পনা তিনি বারবার করছেন। সেই জন্যই তিনি বারবার এই মাঝিকে, ওই পরিচিত মাঝিকে তিনি অনুরোধ জানিয়েছেন। তারপর দেখো আমরা যদি দেখি, কৃষককে
বলার চেষ্টা করছেন, কৃষক মাঝিকে বলার চেষ্টা করছেন, যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তোলে থরে বিথরে, এখন আমারে লহ করোনা করে। অর্থাৎ আমার যা ছিল সব কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি। অর্থাৎ যত চাও তত লও তরুণী পর, অর্থাৎ তোমার যা ইচ্ছা, আমার যে সৃষ্টির মধ্যে থেকে যতটুকু ইচ্ছা তুমি নিয়ে যাও তোমার নৌকা বুঝাই করে, আর আছে আর নাই দিয়েছি পরে। অর্থাৎ আমি তোমাকে যা ছিল সব দিয়ে দিয়েছি। এতকাল নদীকূলে জাহানো ছিল ভুলে, অর্থাৎ এই মহা স্রোতে, কালের স্রোতে তিনি ভুলেছিলেন, অর্থাৎ এই কবিতা সাহিত্য সৃষ্টি নিয়ে তিনি ভুলেছিলেন সকলেই দিলাম তুলে থরে থরে। অর্থাৎ আমার সকল সৃষ্টি, আমার সকল সোনার দানি আমি তোমাকে স্থরে বিথরে অর্থাৎ সাজিয়ে গুছিয়ে তোমাকে দিলাম, তোমার তরিতে দিয়ে দিলাম। এখন শুধু আমাকে একটা কাজ করো, শুধু একটু করুণা করে আমাকে কি করো তোমার তরুণীতে বা তোমার নৌকাতে জায়গা দাও। অর্থাৎ মাঝি যত চাও তত নিতে পারো, তাতে কৃষকের কোনো আপত্তি নেই। এটা আমরা বারবারই দেখেছি, মানা নেই, আপত্তি নেই, মানা নেই। কিন্তু মাঝি কৃষকের অনুনয়কে বারেক ফিরে অনুনয় রক্ষা করে। কৃষক তার ছোট জমিতে উৎপন্ন ফসল সমস্তটাই স্তরে স্তরে সাজিয়ে দিয়েছে। কৃষক মাঝিকে বলে এতকাল যা কিছু নিয়ে সে নদীর কোলে অপেক্ষা করছিল, যা কিছু সৃষ্টি নিয়ে নদীর কোলে অপেক্ষা করছিল, অর্থাৎ এই বর্ষামুখর দিনে তিনি নিরুপায় ঢেউগুলোর মধ্যে অপেক্ষা করছিলেন, সবই কিন্তু তিনি সুবিন্যস্ত করে দিয়েছেন। এবং মাঝি যদি তাকে করুণা করে সেই মাঝিতে তুলে নেয়, তাহলে কৃষকও রক্ষা পায়। কিন্তু মাঝি তাকে নেবে না বা নেওয়ার জায়গাটুকু নেই। অর্থাৎ যত চাও তত লও, অর্থাৎ মাঝি কি করেছে, যত চেয়েছে, যেমন কৃষক তাকে অনুমতি দিচ্ছে, তেমনি সে সবকিছু ফসল দিয়ে ভরিয়েছে। কিন্তু এই যে ফসল যিনি উৎপন্ন করলো, যিনি সৃষ্টি করলেন এই স্রষ্টাকে বা এই কৃষককে, কিন্তু তিনি নিতে পারলেন। অর্থাৎ তার সোনার দান নিয়ে তরি অজানা উদ্দেশ্যে চলে যায়। অর্থাৎ একটু যে করুণা চেয়েছিলেন স্রষ্টা অর্থাৎ কৃষক, সেই করুণা কিন্তু মাঝি করতে পারেননি। কারণ এখানেই বলা হচ্ছে এই জন্য মাঝি ছিল নীরব, নির্লিপ্ত। আমরা কবিতার শেষের দিকে চলে এসেছি এবং আমরা পরে দেখব যে চরম বাস্তবতা, সেটাই দেখব যে মাঝির যে সেটা কথোপকথন বা মাঝির যে অভিব্যক্তি, সেটা আমরা একটু অনুভব করতে পারি। ঠাই নাই ছোট সেতুরি, আমারই সোনার দানে গিয়েছি। অর্থাৎ কৃষক বলছেন, এই অবস্থা দেখে বলছেন যে মাঝি এমনভাবেই সোনার দানে তরিটি ভরেছেন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ কৃষকের যে এতকাল কষ্ট করে ফসল ফলিয়েছেন, সেই ফসল মাঝি কি করেছে, তার ছোট নৌকাটি ভরে ফেলেছে। অর্থাৎ এখানে কৃষককে নেবার মতো ন্যূনতম জায়গাটুকু সেখানে নাই। হয়তো যদি কৃষককে নেওয়া হয়, তাহলে স্রষ্টা এবং সৃষ্টি সবকিছু কি হবে, এই নদীর জলে অতলে হারিয়ে যাবে এবং সেই তরিতে কৃষকের স্থান হয় না। কারণ কৃষকের ধানের সেই ছোট তরি ভরে গিয়েছে। শ্রাবণের আকাশে আমরা দেখব যে মেঘ জমে ঘনমেঘ ঘুরে ফিরে আসে। কৃষক সেই পরিবেশে শূন্য নদীর তীরে একা পড়ে থাকে। এবং যে কথা বলছিলাম যে আমরা কবির নিঃসঙ্গতা এবং এই কৃষকের নিঃসঙ্গতা আমরা দেখব। সেভাবে তার যা ছিল সোনার তরি নিয়ে গেছে, অত তাকে নিল না। অর্থাৎ এখানে অপূর্ণতার বেদনা নিয়ে অনিবার্য মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। অর্থাৎ যেভাবে জল বাড়ছে, ঢেউ আসছে, সেখানে আমাদের এই স্রষ্টাকে রক্ষা করা যায় না। অর্থাৎ সেই স্রষ্টা বা কৃষক একটা অনিশ্চয়তা, অপূর্ণ বেদনা নিয়ে অনিবার্য মৃত্যুর দিকের জন্য তিনি অপেক্ষা করছেন। অর্থাৎ শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে এগুলো সোনার তরি। অর্থাৎ সকল কিছু তুলে দিয়ে তার সৃষ্টিকে তুলে দিয়ে তিনি মৃত্যুর জন্য, অর্থাৎ এই মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে এড়াতে পারে না, কেবল টিকে থাকে তার সৃষ্টি। অর্থাৎ তিনি এই শূন্য নদীর তীরে যে উপলব্ধিটি করলেন কবি, সেটা হলো কি, মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য সত্যকে বা মৃত্যুকে এড়াতে পারে না, কেবল টিকে থাকে তার সৃষ্টি। অর্থাৎ এখানে কবিতা দেখব সোনার দান। এমনইভাবে কবির
কালের অর্থাৎ সোনার তরীতে স্থান পেল, ব্যক্তি কবির স্থান সেখানে হয়নি। এখানেই কবির নিঃসঙ্গতা, এখানেই কবির উপলব্ধি, এবং এখানে আমরা এই পদ্মাপাড়ের, এই পদ্মা নদীর তীরে এই চিত্রটাই আমরা কিন্তু এই সোনার তরী কবিতাতে দেখতে পাই। অর্থাৎ এখানে রূপক কবিতা একটা সাধারণ অর্থ এবং অন্তর্নিহিত তথ্য আমরা দেখতে পাই। সাধারণ অর্থে আমরা বিভিন্ন গ্রামীণ চিত্র, গ্রাম বাংলার চিত্র, নদীর চিত্র, স্রোতের চিত্র দেখব, কিন্তু এই লাইনগুলোর ভিতরে অন্তর্নিহিত তত্ত্ব রয়েছে। অর্থাৎ মহাকাল আছে, মহাকালের স্রোত রয়েছে, সৃষ্টি আছে, স্রষ্টা আছে, এবং এগুলো অনিবার্য সত্য আছে যা আমরা মানুষ এই অনিবার্যতাকে এড়াতে পারে না। এবং আমরা দেখব যে এই কৃষক বা কবি এই অনিবার্য মৃত্যু বা মহাকালের স্রোতে তিনি হারিয়ে যাচ্ছেন, কিন্তু তার সৃষ্টিগুলো কিন্তু রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন। আমরা আবার এই কবিতার আবৃত্তি শুনব। এই আবৃত্তি শোনার মধ্যে দিয়ে আজকের আমাদের যে কবিতার যে আলোচনা, সেই আলোচনা শেষ হবে। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কোলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়িতে ফেরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরুণী করে। আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ছাই নাই ছাই নাই ছোট সেতরি, আমারে সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে আমরা এই আবৃত্তির মধ্যে এবং নদীর যে স্রোত, নদীর যে ঢেউ, সেগুলো আমরা দেখতে পেলাম, এবং এর মধ্যে দিয়ে আমরা কবিতাটি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। তারপরে কোনো সমস্যা হলে তোমরা জানাবে। আমি চেষ্টা করব যে সেই তোমাদের অজানা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। এবং এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।